সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। করোনাকালের যে পঞ্চম মাসটি অতিবাহিত করছে বাংলাদেশ, তার অনেকটা জুড়েই আলোচিত হয়েছে চিকিৎসার অব্যবস্থাপনা এবং দুর্নীতি। স্বাস্থ্য খাতের ভেতরে বাইরের নানা পক্ষ দুর্নীতির অভিযুক্ত হয়েছে। কতিপয় অভিযুক্ত প্রকাশ্যে হয়েছে দাপ্তরিক রদবদল। এতে করে কি স্বাস্থ্য খাত আস্থার সংকট কাটিয়ে উঠতে পারছে? এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় করোনাকালের বৃত্তান্ত। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন ডাক্তার এম ইকবাল আরসলান, সাবেক মহাসচিব, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ। আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রিদানুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ, এবং আমার সহকর্মী রাশেদ লিমন। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ঈদে ঘরমুখী যাত্রীদের নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। লঞ্চ ঘাটে উপচে পড়া ভিড় থাকলেও চাপ নেই বাসে। আবারও সংক্রমণ বাড়ার শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। ঈদের একদিন আগে অবশেষে জমে উঠেছে রাজধানীর হাট। কম দামে পশু কিনতে পেরে ক্রেতাদের সন্তোষ। চট্টগ্রামে হঠাৎ পশুর সংকট, দামও ঊর্ধ্বমুখী। করোনাকালে সীমিত আয়োজনে পবিত্র হজ। আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় হাজিরা। শুক্রবার মিনায় পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। পল্লবীতে বিস্ফোরণের 2 দিন আগেই এক আসামিকে তুলে নেওয়ার দাবি পরিবারের, সদুত্তর নেই পুলিশের। জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি জানালেন মন্ত্রী। এবং বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। বের হয়ে আসছে ক্ষত চিহ্ন। নৌকায় সংসার তুলে ঘর ছাড়ছেন অসহায় মানুষ। জীবিকা নিয়ে অনিশ্চয়তা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। শুরুতেই বলেছি, আজকে আমরা আলোচনার শিরোনাম করেছি করোনাকালের বৃত্তান্ত। করোনা সংক্রমণ বাংলাদেশে ধরা পড়েছে, পঞ্চম মাস আমরা অতিবাহিত করছি। এই সময়ের মধ্যে স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা যেমন রয়েছে, সমালোচনাও রয়েছে। সবকিছু মিলে স্বাস্থ্য খাতের এবং আমাদের করোনার চিকিৎসা সেবার কি অবস্থা, এসব নিয়ে অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। তিনি একটি রিপোর্ট তৈরি করেছেন। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা রাশেদের রিপোর্টটি দেখে নেব। সকাল 10টার থেকে এই পর্যন্ত এখনো আপ ডাউন করতেছি। এখানে টিকিট নেই। টিকিট কোথায়? ওই বিল্ডিং এর 3 তলা। একটা সিরাপ লিখে দিছে, সিরাপ খাওয়াইতাম। আনসারও টাকা খুঁজে এবং ওয়ার্ডে ঢুকতে গেলে পর্যায়ক্রমে টাকা খুঁজতে থাকে। করোনার বিষে নীল গোটা বিশ্ব। বাংলাদেশে এই রংটা যেন আরও গাঢ়। করোনা সংকটে একে একে বেরিয়ে এসেছে দেশের স্বাস্থ্য খাতের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা দীর্ঘদিনের খতিয়ান। অসহায় মানুষের আর্তনাদ, সীমাহীন দুর্ভোগের বিপরীতে নিয়ম ভেঙে অনিয়মের পাহাড়। অধিদপ্তর থেকে মন্ত্রণালয়, ভাঁজে ভাঁজে মিলেছে দুর্নীতি আর হরিলুটের চিত্র। হাসপাতালে অব্যবস্থাপনা, অক্সিজেন, ওষুধ থেকে শুরু করে সুরক্ষা সামগ্রী কেনাকাটার অনিয়ম চোখে পড়েছে সবার আগে। আর এতেই সামনে এসেছে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। করোনা শুরুর প্রথম ধাক্কায় আসে একের পর এক চিকিৎসকের আক্রান্তের খবরে। প্রশ্ন ওঠে সরবরাহকৃত সুরক্ষা সামগ্রীর মান নিয়ে। সামনে আসে জেএমআই কোম্পানির মাস্ক। N95 নামে যে মাস্ক ক্রয় করে সিএমএসডি, তার ভেতরে দেয়া হয় নিম্নমানের মাস্ক। যদিও দাম হাঁকাতে ভুল করেনি প্রতিষ্ঠানটি। ক্রয়ের সঙ্গে যারা বাইরের বিভিন্ন জন জড়িত, তাদের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে। অর্থাৎ ওখানে যেন কেউ অতিরিক্ত সুবিধা না পায়। যেটা ক্রয়ের জন্য যে কারিগরি দক্ষতা, সেই দক্ষতাটা বাড়াতে হবে। একদিকে হু হু করে বেড়ে চলেছে রোগী, প্রতিদিনই বাড়ছে টেস্টের সংখ্যা, অথচ কিটের ক্ষেত্রে দিন আনে দিন খায় অবস্থা। সপ্তাহ শেষে মজুদ থাকে 20 থেকে 30 হাজার, অথচ আমদানিকারকদের গুদামে তখন লাখ লাখ কিট। অধিদপ্তরের জবাব ছিল জটিলতা হচ্ছে অর্থ ছাড়ে। বলা থেকে স্বাস্থ্য খাতের যত দুর্নীতি তার আতুর ঘরেই সিএমএসডি, অথচ নতুন পরিচালক যোগদানের 50 দিনের মাথায় এক চমক দেখিয়েছেন। মন্ত্রণালয়ের হিসেব বলছে তিনি তার প্রথম কেনাকাটাই সরকারি কোষাগারে বাঁচিয়েছেন প্রায় 150 কোটি টাকা। তাহলে ম্যাজিকটা কোথায়? কিংবা এমন কি গোমর ছিল যা তিনি শুরুতেই
ধরতে পেরেছেন? সেই খবর জানতে নতুন পরিচালকের মুখোমুখি সময় সংবাদ। একে একে বেরিয়ে আসে এই খাতে সিন্ডিকেটের খবর। বদল হয় পরিচালক, তবে সদ্য প্রয়াত পরিচালকের বিদায়ের পর তার লেখা চিঠিতে এ খাতে দুর্নীতির পিছনে কারণগুলো তুলে ধরেন তিনি। চিঠিতে উল্লেখ করেন মিঠু ও বেঙ্গল সায়েন্টিফিকের জহির সিন্ডিকেটের কথা। এ নিয়ে প্রতিবাদ করায় বদলি হয়েছেন একাধিক চিকিৎসক। দায়িত্ব নেয়ার ৫৪তম দিনে এসে সময় সংবাদের মুখোমুখি সিএমএসডি পরিচালক জানালেন গোমর কোথায়। আমরা 14টা আইটেম কিনতে গিয়ে সরকার আমাদের একটা মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন ৩৭৭ কোটি টাকা, যে আমরা এই জিনিসের মধ্যে এই টাকাটা খরচ করে আমরা এই 14টি জিনিস কিনবো এবং বেস্ট পসিবল ব্র্যান্ড এবং দ্রুততার সাথে যাতে পাই সেরকম কিনবো। অক্সিজেন সিলিন্ডার গত 7 বছর ধরে সিএমএসডি কিনেছে ২৫,৫০০ থেকে ২৬,০০০ টাকা দিয়ে। আমরা বাজার যাচাই কমিটির মাধ্যমে এই ২৬,০০০ টাকার অক্সিজেন সিলিন্ডার এখন ভ্যাট ট্যাক্স সহ কিনছি ১৫,০০০ টাকায়। আমরা এমন একটা হাইফ্লো নেজাল ক্যানুলার কিনতে যাচ্ছি যেটি দেশের অন্যতম একটি সেরা হাসপাতাল কিনেছে ৬,৫০,০০০ টাকা দিয়ে, সেটি আমরা কিনছি ৫,১০,০০০ টাকা দিয়ে। তাহলে প্রতিটি হাইফ্লো নেজাল ক্যানুলায় আমরা দাম বাঁচিয়ে নিয়েছি সরকারের ১,৪০,০০০ টাকা। এভাবে 14টি আইটেমে আমরা দাম কমাতে পেরেছি ৯৮ কোটি টাকা, অর্থাৎ আমরা কিনছি ২৭৯ কোটি টাকায়। যে কিটটা আপনার ২,৭৮০ টাকায় কেনা হয়েছিল আমি এখানে যোগদানের আগে, সেই কিটটির দাম আমরা ব্র্যান্ড ভেদে ২,১০০ থেকে ২,৩০০ টাকায় নামিয়ে আনলাম। পরের সপ্তাহে আমরা আরও বেশি সরবরাহকারীকে যুক্ত করলাম, আমরা কিটের দাম নামিয়ে আনলাম ১,৮২০ টাকায়। করোনা এদেশে হানা দেওয়ার আগেই পরিস্থিতি মোকাবিলায় হাল ধরে আইইডিসিআর। জনস্বাস্থ্যবিদদের পরামর্শ উপেক্ষা করে ১ মাস পর্যন্ত টেস্ট রাখা হয় কেবল নিজেদের একক নিয়ন্ত্রণে। আবার প্রতিটি সংবাদ সম্মেলনেই জোর গলায় বলা হয় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। আমরা সবসময় বলেছি যে আমরা আমাদের প্রস্তুতি একদম যতটা প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেভাবে প্রস্তুতি নিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন প্রতিষ্ঠানটির এমন স্বেচ্ছাচারিতায় আজও অজানা বাংলাদেশের করোনার আসল চিত্র। আইডিসিআর যেভাবে শুরু করেছিল সেইটা আমাদের এই পুরো করোনার যে মোকাবেলা এটাকে অনেকটা প্রভাবিত করেছে। তবে এটা শেষ কথা নয়, এখন এটা চেঞ্জ করা সম্ভব। অধিদপ্তর অবশ্যই তার চেয়েও ক্ষমতাশালী, কিন্তু সমস্যাটা হচ্ছে এইটা বোঝার মতো যে এপিডেমোলজিস্ট জনস্বাস্থ্যবিদ সেইটার বড় ঘাটতি। বাণিজ্যিকরণের জন্য টেস্ট বলে ডব্লিউএইচও মহাসচিবও কিন্তু বিতর্কিত, এবং এই আমাদের যতগুলো প্রয়োজন তত টেস্ট হবে। এবং প্রথম দিকে আমাদের পিসিআর ল্যাব ছিল না, এখন ক্যাপাসিটি বেড়েছে, ৮২-র মতো ল্যাব হয়েছে। সেটা হলো এক ধরনের। আর সংক্রমণ সংখ্যা, সঠিক সংখ্যা উপায়ের একমাত্র কাজ কিন্তু টেস্ট না, আমরা সায়েন্সটা ফলো করি। আসলে অনেক মানুষ অনেক কথা বলেন, সব কথা আইডিসিআর এর কাছে সবসময় হয়তো গ্রহণযোগ্য হয় না, কারণ সেখানে বিজ্ঞানটা থাকে না। আমরা অনেকে ইমোশনালি অনেক কথা বলি। হাসপাতালের একটি বেডের জন্য হাহাকার ছিল দিনরাত, আর আইসিইউ সংকটের তীব্রতা বাড়তে থাকে দিনে দিনে। যদিও অধিদপ্তরের বুলেটিনে প্রতিদিনই জানানো হতো শখানেক খালি আইসিইউর সংখ্যা, যা কখনোই মেলানো যায়নি হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে। করোনা যখন সর্বোচ্চ চূড়ার দিকে বাংলাদেশ, তখনই হঠাৎ করে সামনে আসে ভুয়া কোভিড রিপোর্ট কেলেঙ্কারির খবর। সামনে আসে জেকেজির নাম। করোনাকে পুঁজি করে কোটি টাকা হাতিয়ে নেয়ার এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। এর কদিন বাদেই পুরো স্বাস্থ্য খাতকে বুড়ো আঙুল দেখানো শাহেদনামা সামনে আসে। মেয়াদ উত্তীর্ণের লাইসেন্স নিয়ে শাহেদের হাতে তুলে দেওয়া হয় কোটি টাকার সরকারি সম্পত্তি, সরকারি চিকিৎসক। কাজ যতক্ষণ পর্যন্ত সে অনিয়ম না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিব সে ভালোভাবে কাজ করেছে। এখন যখনই অনিয়ম করেছে তখনই কিন্তু সরকার ধরেছে, সরকারি সংস্থাগুলো কিন্তু সেখানে গিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত, কারণ এই প্রতিষ্ঠানগুলো আপনার যে ঘটনাগুলি ঘটিয়েছে এটা তারা করতে পারে এই দেশের মানুষের সাথে, এটি তো আসলে কারো সুস্থ বিবেকবান মানুষ কেউ চিন্তা করতে পারে না। বাট এটি তারা দুঃখজনক হলো তারা করেছে, এবং এই করার কারণেই কিন্তু আজকে এই পরিণতি এবং আইনের আওতায় আসতে হয়েছে। তো আমি মনে করি যে আমাদের স্বাস্থ্যখাত অনেক উন্নত হয়েছে, অনেক ভালো করেছে। এই দু একটি যে ঘটনা ঘটেছে তারা করিয়েছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে এলেই সবার আগে চোখে পড়বে এই লেখাটা, আমি এবং আমার প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত।
সদ্যবিদায়ী মহাপরিচালক আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এই বাণীটি কতটুকু সত্য, তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতি করেছেন কি করেননি সেটি প্রমাণের অপেক্ষায়। তবে তার প্রতিষ্ঠান যে দুর্নীতিগ্রস্ত সেটি নতুন করে বলার অপেক্ষা রাখে না। যদিও সময় সংবাদের সঙ্গে কথা বলার সময় সদ্যবিদায়ী এই মহাপরিচালক জানিয়েছেন তিনি ন্যূনতম দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। অথচ দায় নেয়ার যেন কেউ নেই। অধিদপ্তরের মহাপরিচালকের ব্যাখ্যায় দুষছেন মন্ত্রণালয়কে, আর সেই ব্যাখ্যা মেনে নিতে পারেননি মন্ত্রণালয়। পর্বতসম অভিযোগ নিয়ে পদত্যাগ করতে বাধ্য হন অধ্যাপক আবুল কালাম আজাদ। তদন্ত এখন দুদকের টেবিলে। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাপনা, সেই স্বাস্থ্য ব্যবস্থাপনার একটা মাস্টার প্ল্যান করতে হবে। মাস্টার প্ল্যান করে তারপরে বর্তমান ব্যবস্থাপনার সাথে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো পর্যায়ক্রমে আপনার পূরণ করতে হবে। এই ব্যবস্থাপনাটাকে সরিয়ে নিয়ে ওই ব্যবস্থাপনাটাকে স্থাপিত করে এই জনবল এই ব্যবস্থাপনার মধ্যে বাকি যে ঘাটতিগুলো সেই ঘাটতিগুলো এক একটা আর্থিক বৎসরে আপনার পূরণ স্তর অনুযায়ী পূরণ করলে পারে, তখন আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবো। কালে কালে পেরিয়েছে প্রায় 150 দিন। শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 2 লাখ, মৃতের সংখ্যা 3000-এর বেশি। নানা চড়াই উতরাই পার করে করোনাকে অনেকটাই সামলে নিচ্ছে বাংলাদেশ। তবে স্বাস্থ্য খাতের যে ছবি তুলেছে করোনা, তা মুছবে কতদিনে? অপেক্ষাটা দীর্ঘ হবে আর কত? মা ভালো আছেন তো আপনি? হ্যাঁ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। দেখছিলাম আমার সহকর্মী রাশেদ লিমনের তৈরি করা রিপোর্টটি। আমি শুরুতেই যুক্ত হতে চাই রাশেদ লিমনের সঙ্গে। রাশেদ, আপনার রিপোর্টের শেষাংশে আপনি বলছেন যে স্বাস্থ্য খাতের যে ছবি তুলেছে করোনা, তা মুছবে কতদিনে? দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাত নিয়ে রিপোর্ট করছেন, করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আপনার আশা কি কিংবা আপনার পর্যবেক্ষণ কি, কতদিনে মুছবে? আসলে যদি বলি, আমাদের এই যে চিত্রটি বা আমি যে এই গল্পটি তুলে ধরার চেষ্টা করেছি করোনার সময়ের যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো, এটি কিন্তু আসলে এই আমাদের পুরো স্বাস্থ্য খাতের কিন্তু মূল চিত্র না। কিন্তু এই চিত্রগুলোর কারণে বা এই বিষয়গুলোর কারণে কিন্তু আমাদের যে স্বাস্থ্য খাতের অর্জন, আমাদের চিকিৎসকরা যে সেবা দিয়ে যাচ্ছেন, আমাদের অনেক জায়গায় ভালো মানের চিকিৎসা হচ্ছে, সেগুলো কিন্তু সব ম্লান হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু সব ঢাকা পড়ে যাচ্ছে। এবং এর কারণেই কিন্তু আসলে আমরা আমাদের যে সেই কাঙ্ক্ষিত স্বাস্থ্য খাতের যে কাঙ্ক্ষিত সেবা, সেই সেবাগুলো পাচ্ছি না। এবং মূলত কিন্তু এই বিষয়গুলো, এই যে বিষয়গুলো তুলে এসেছে, মূলত যে কেনাকাটার দুর্নীতিগুলো যে উঠে এসেছে, এগুলো কিন্তু দীর্ঘদিনের। এবং প্রত্যেকটি হাসপাতাল নতুন করে গড়ে উঠে, যেমন আমরা দেখেছি যে তৃণমূলে এখন কিন্তু বলতে গেলে জেলায় জেলায় অনেক জেলায় কিন্তু মেডিকেল কলেজ রয়েছে। সেই প্রত্যেকটি মেডিকেল কলেজ এগুলো করা হয়, সরকার এগুলো করে কিন্তু একদম তৃণমূলের সেবাগুলো পৌঁছে দিতে। কিন্তু তখন থেকে একটি হাসপাতাল শুরু থেকে যে কেনাকাটায় যে অনিয়ম, কেনাকাটায় যে দুর্নীতি, তখন কিন্তু হাসপাতালের মাজা ভেঙে যায়। যে কারণে সেই হাসপাতালগুলো বা সেই সেবা প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারেন। ইভেন করোনার মতো এমন একটি পরিস্থিতি যখন পুরো বিশ্ব একসাথে লড়ছে, তখনও কিন্তু আমাদের সেই দৈন্য দশা বা সেই যে যারা আসলে সুবিধাভোগী মানুষগুলো, তারাই কিন্তু এই সময়টা মাথা চাড়া দিচ্ছে। এবং পক্ষান্তরে আমি যেটা বললাম আমার রিপোর্টে, যে নতুন জিনিসটি তুলে ধরার চেষ্টা করেছি যে সিএমএসডি পরিচালক তিনি যেটি বলছেন, সিএমএসডির পরিচালকের প্রসঙ্গে রাশেদ আমি আপনার সঙ্গে পরে যুক্ত হব। আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আমি যুক্ত হতে চাই অধ্যাপক রিদওয়ানুর রহমানের সঙ্গে। অধ্যাপক রিদওয়ানুর রহমান, আপনি দেখছেন এই যে করোনা পরিস্থিতি এবং সব কিছু মিলে দীর্ঘদিন ধরে আপনি গণমাধ্যম এই পরিস্থিতি নিয়ে কথা বলছেন। আপনি কাছে থেকে পর্যবেক্ষণ করে আপনার কাছে কি মনে হয় যে আসলে আমাদের দুর্বলতাটা কোথায়? কেন আমাদের এই প্রশ্নগুলো উঠছে আমাদের এই করোনা চিকিৎসা নিয়ে কিংবা আমাদের স্বাস্থ্য খাত নিয়ে? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। আমি রাশেদ লিমনকে ধন্যবাদ জানাই যে এরকম একটা সামারি করেছে। আমি বলবো যে এই রিপোর্টটাই সবকিছু নয়, কিন্তু এখানে অনেক কিছু আছে যেটা নির্দেশক হতে পারে, যে আমাকে নির্দেশ করছে আমার গ্যাপগুলো কোথায়, আমাকে নির্দেশ করছে যে আমার, তাহলে এটা অনেক কিছু হয়ে গেছে। আমি 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 পজিটিভ লোক, আমি চাই যে পিছনে কি হয়েছে এটা নয়, আমাকে এখন কি করতে হবে এটা যেন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এখানের বেসিস হবে আমার আন্ডারস্ট্যান্ডিং ফ্রম লাস্ট 6 মান্থ, যে এই 6 মাসে যেগুলো আমরা দেখেছি এগুলাকে যেন
সংশোধন করে এগুলাকে যেন আমলে নিয়ে এগুলাকে যেন সঠিকভাবে মূল্যায়ন করে আমাদের যেন ভবিষ্যৎটা হয়, কারণ আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আমাদের অনেক ভুল হয়ে গেছে, মনে করেন আমরা অনেক কিছু করে ফেলেছি, কিন্তু এটার থেকে যদি আমি শিক্ষা না নিই, এটা হবে সবচেয়ে বড় ভুল। তাইলে আমরা ভুল করেছি, ভুল করাটা বড় নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়া হচ্ছে বিরাট ভুল। তাহলে এই জন্য এখানে যাদের সংশ্লিষ্টতা আছে ওদেরকে যদি ন্যায় বিচারের ভিত্তিতে ওদেরকে দোষী না করা হয়, তাহলে একই এক্সাম্পল অন্য মিনিস্ট্রি থেকে সব জায়গায় এটা চলতে থাকে। স্বাস্থ্য ক্ষেত্রে যারা দুর্নীতি করে, রাশেদ লিমন রায়ের কথা এর আগেও লিখেছে অন্য লোক সম্পর্কে, আমি নাম বলতে চাই না। তাহলে এই দুর্নীতিটা তো আমরা অনেকদিন ধরে জানি, আমরা কিন্তু কোনো অ্যাকশন নিই নাই, সেটা এসে আজকে ধরা পড়তেছে। কারণ হচ্ছে আজকে একটা বিরাট দুর্যোগকে আমরা মিসম্যানেজমেন্ট করে ফেলেছি। এই মিসম্যানেজমেন্ট করে কাউকে দায়ী করতে হচ্ছে, দায়ী করতে গিয়ে আমরা ওদেরকে ছোটখাটো জিনিসগুলাকে বলা যায় যে চুনুপুচুকে ধরে আমরা হাইলাইট করতেছি, কিন্তু আসলটা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তাহলে এই করোনা কালে আমার অনেক লস হয়ে গেছে, অর্থনৈতিক লস হয়েছে, জীবনের হানি হয়েছে, রোগ হয়েছে, আমার অনেক হয়েছে, কিন্তু আমাকে এটা একটা বিরাট শিক্ষা দিয়ে গেছে। যে শিক্ষাটাকে যদি আমি গ্রহণ করতে পারি এই দেশের জন্য, আমি মনে করি যে এটার থেকে উঠে আসা সম্ভব। আর এখান থেকে যদি কোনো শিক্ষা না নিয়ে যদি আমি দৃশ্যমান অনিয়মকে যদি অ্যালাউ করতে থাকি, তাহলে এটার থেকে ভালো কিছু আসবে না। এই জন্য স্বাস্থ্য খাতে যেসব জিনিসগুলো, যেই টাকা বরাদ্দ হয়, মনে করেন এটা কম পার্সেন্টেজ হিসেবে জিডিপি ধরলে অন্যান্য দেশের চেয়ে অনেক কম, কিন্তু অনেক কম হলেও আমার দেশটা যেহেতু সাইজে ছোট, আমাদের পরিমাণটা ছোট, আমাদের এখনো স্টাফ কম আছে, এটা কিন্তু অনেক টাকা। এটা যদি সঠিকভাবে, এবং প্রত্যেক বছর আমরা 1000-2000 কোটি টাকা ফেরত দিচ্ছি সরকারকে, স্বাস্থ্য খাত ব্যবহার করতে পারতেছে, তাহলে এইরকম সিচুয়েশনে এই হরিলুটের পরে এটা কেমনে থাকে? তাহলে এটা যে শুধু আমি বলবো যে এটাকে শুধু স্বাস্থ্য খাত মনে করলে হবে না, এটা অন্যান্য খাতেও এরকম সংক্রমণটা বিদ্যমান। আমরা শুধু করোনার এপিডেমিকে নেই, আমরা একটা বিরাট দুর্নীতির এপিডেমিকে আছি। এই দুটাকে একসাথে, এটাকে এক্সাম্পল হিসেবে নিয়ে যদি আমি করতে না পারি, তাহলে আমি কিছু শিক্ষা নিলাম না। তাহলে আমরা এই দেশের সন্তান, আমরা চাই যে এই দেশে মারা যাবো, আমরা এই দেশে বাঁচবো, আমরা চাই যে আমার দেশটাতে এইসব জিনিসগুলা কমে আসুক। আমাকে আর কত এক্সাম্পল দেখাতে হবে? এটা একদম গ্লোরিয়াস এক্সাম্পল আমরা দেখিয়েছি রিমনের রিপোর্ট। জি, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন অধ্যাপক রিদওয়ানুর রহমান। আমি যুক্ত হতে চাই ডাক্তার এম ইকবাল আরসালানের সঙ্গে। ইকবাল ভাই, রিপোর্টটিতে আপনারও কি মন্তব্য রয়েছে? আপনি বলছেন যে মাস্টার প্ল্যান করে আমাদেরকে এগুতে হবে, এদিকে অধ্যাপক রিদওয়ানুর রহমান একটু আগেই বললেন যে আসল লোকদেরকে আমরা ধরতে পারছি না, অর্থাৎ এই যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, আইনের আওতায় নেওয়া হয়েছে, এরা ছাড়াও এদের পিছনে কারা রয়েছেন সেই প্রশ্নগুলো কিন্তু অনেকেই তোলেন, আজকে অধ্যাপক রিদওয়ানুর রহমানও তুলেছেন। তো আসলে পিছনের কারিগরদেরকে আমরা কবে দেখব? ইকবাল ভাই। ধন্যবাদ। পিছনের কারিগররা কিন্তু সামনেই আছেন। বিষয়টা হচ্ছে যে আমরা বারবার যে বলে আসছি যে বাংলাদেশের, আমরা স্বাস্থ্য খাত নিয়ে কথা বলি, যে স্বাস্থ্য খাতের যে ব্যবস্থাপনার মধ্যে হচ্ছে যে সমস্যা। ধরেন আমি যদি বলি যে ব্যবস্থাপনা একটা হচ্ছে যে আপনার সমস্যা সমাধানের ব্যবস্থাপনাটা কি হচ্ছে, যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাগুলো গড়ে উঠেছে প্রোগ্রাম বেসড, এবং আপনার সমস্যা যখন কোথাও হয়েছে সেই সমস্যাটাকে সমাধান করবার জন্য একটা জোড়াতালি দিয়ে সেই সমস্যা সমাধান করার চেষ্টা হয়েছে। এবং এই কারণে স্বাস্থ্য খাতের যে ব্যবস্থাপনাটার মধ্যে হচ্ছে যে আপনার খালি জোড়াতালি দেওয়া, যার ফলে যে একটা ক্যানভাস হিসেবে যেটা আমরা দেখতে চাই বা দেখা উচিত সে জায়গাটা আমরা স্বাস্থ্য খাতে দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত আসি আমি যে কথাটা রেদওয়ান বললেন, দেখেন যে আপনার সবচেয়ে বড় যে প্রশ্নটা আমাদের বারবার উত্থাপিত হচ্ছে সেটা হচ্ছে যে অর্থনৈতিক দুর্নীতির এখানেও দেখেন ব্যবস্থাপনার সমস্যা। আপনার হচ্ছে যে অর্থনীতির যে এই যে বাৎসরিক যে বরাদ্দ, এই বরাদ্দগুলো যে আপনার মন্ত্রণালয়ে আসা এবং মন্ত্রণালয় থেকে যে আপনার বিভাজন হয়ে যে আসে অর্থ মন্ত্রণালয় থেকে, সেটা সময় মতো আসে কিনা, তারপরে হচ্ছে যে সেটা সেই বরাদ্দগুলো কিভাবে যে ব্যবস্থাপনা হয় সে জায়গা যদি দেখেন তাহলে দেখবেন যে ব্যবস্থাপনাটাই তৈরি করে রাখা হয়েছে হরিলুটের জন্য। আপনার অর্থগুলোকে জমিয়ে রেখে আপনার আর্থিক বৎসরের শেষ মাসে
এসে যে আপনি অর্থ খরচ করে আপনার মন্ত্রণালয়ের যে সাফল্য, যে অ্যাচিভমেন্ট, এইটা প্রমাণ করবার জন্য যেনতেনভাবে যে অর্থ খরচ করার কারণেই হচ্ছে যে আপনার এই দুর্নীতিগুলো হচ্ছে। এবং এই সুযোগগুলো কিন্তু ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত, আমি বললাম যে আমাদের সামনেই আছে, যে ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত তারা যদি ব্যবস্থাপনাগুলো যদি ঠিক করতেন, হয়তো দুর্নীতি আমরা একদম মানে আপনার নির্মূল করতে পারবো না, কিন্তু আমরা মানে আপনার দুর্নীতিটাকে অনেকখানি কমিয়ে আনতে পারতাম যে আপনার ব্যবস্থাপনার মধ্যে দিয়ে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে একটি জায়গায় আমি আশাবাদী, সে জায়গাটা হচ্ছে যে এতদিন ধরেন যে আমাদের যারা নীতি নির্ধারক, যারা রাষ্ট্র পরিচালনায় যারা অবদান রাখেন বা নীতিগত সিদ্ধান্তগুলো গ্রহণ করেন, তাদের সামনে কিন্তু যে স্বাস্থ্যের যে চিত্রটা, এই চিত্রটা তাদের কাছে এখন দৃশ্যমান হয়েছে বিভিন্নভাবে, যে আমাদের কোথায় কোথায় যে ত্রুটিগুলো রয়ে গেছে, যে সামগ্রিকভাবে যে ত্রুটি, এই ত্রুটিগুলো যে এখন যেটা রেদওয়ান বললেন যে আমরা যদি আমাদের এই যে আপনার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে যদি শিক্ষা গ্রহণ করে আমরা যদি পরবর্তী সময়ে যে দীর্ঘ মেয়াদি এবং স্বল্প মেয়াদি যে প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা স্বাস্থ্য ব্যবস্থাপনাটাকে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো। তা না হলে যে আমাদের পক্ষে সম্ভব না। এখানে হচ্ছে যে আপনার অনেক পলিসিগত আসলে আমাদের বিভ্রান্তি আছে। যেমন ধরেন যে একটা কথা রেদওয়ান বললো, না লিমন বললো কি বললো, যে আপনার সরকার স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেবার জন্য মেডিকেল কলেজ করেছেন। এই যে মেডিকেল কলেজ করার প্রয়োজন নেই স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য, এখানে যদি জেলা পর্যায়ে 500 বেডের আধুনিক হাসপাতাল করে সেটাকে যদি একটা কমপ্লিট হাসপাতাল করা যেত, তাহলে কিন্তু আপনার সেখান থেকে সেবা আরো ভালো দেওয়া যেত। এই মেডিকেল কলেজগুলো যে তৈরি হয়েছে, সেই মেডিকেল কলেজগুলো দেখবেন সেখানে শিক্ষক নেই, সেখানে শিক্ষার উপকরণ নেই, সেখানে বিল্ডিং নেই, এবং যে আপনার যারা আপনার যে এখান থেকে বেরোচ্ছেন তারাও যে প্রপার ট্রেনিং পেয়ে যে প্রপার যে চিকিৎসক হয়ে বেরোতে পারছেন তাও না। মানে এই যে আপনার প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে যে আমাদের যে অ্যাডহক বেসিসের যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে মূলত দায়ী। যে সেজন্যই আমি বলতে চাই যে আসলে সরকারের এখন উচিত হবে একটা মাস্টার প্ল্যান করা। মাস্টার প্ল্যান ইকবাল ভাই, মাস্টার প্ল্যান করার পরামর্শ আপনার সঙ্গে আরেকটি প্রশ্ন। ইকবাল ভাই, আপনি যদি বলছেন না যাদেরকে আমরা পেছনের কারিগর বলছি তারা সামনেই আছেন, তাহলে আমি ধরে নিচ্ছি যে তারা সামনে আছেন, ছদ্মবেশে আছেন। সেই ছদ্মবেশ খুলতে পারছি না কেন? আর ছদ্মবেশ খুলতে না পারলে আপনি যে ব্যবস্থাপনার পরিবর্তনের কথা তাগিদ দিচ্ছেন, সেটি কি সম্ভব হবে? সেটা হচ্ছে যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আপনার সিদ্ধান্ত নিতে হবে। আপনার হচ্ছে যে এই তার নিম্ন পর্যায়ে সিদ্ধান্ত নিলে হবে না, কারণ এই ব্যবস্থাপনাগুলো কিন্তু তারাই তৈরি করেছেন, তারাই নিয়ন্ত্রণ করেন। আমি এর চাইতে আর কত স্বচ্ছ আর পরিষ্কার আপনাকে বলবো, যে যারা আপনার এই ব্যবস্থাপনা তৈরি করেছেন, যারা নিয়ন্ত্রণ করছেন, তারাই কিন্তু ব্যবস্থাপনাটাকে এরকম ভাবেই করে রেখেছেন যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে লুটপাট করতে সুবিধা হয়। জি, ধন্যবাদ ইকবাল ভাই, আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আবারও যুক্ত হব। আমি একটু রাশেদের সঙ্গে যুক্ত হতে চাই। রাশেদ, হরিলুটের অবস্থা চলছে, ইকবাল ভাইও বলছেন রিদানুর রহমানও। আপনি আপনার রিপোর্টে এই জায়গাটিতে দেখিয়েছেন যে সিএমএসডি যিনি সদ্য নিয়োগ প্রাপ্ত পরিচালক, তিনি এক ধরনের ম্যাজিক দেখিয়েছেন। সেই ম্যাজিকটা কি, তার মুখে আমরা রিপোর্টে কিছুটা শুনছিলাম, আপনার একটু বিস্তারিত করবেন। আমি যদি বিস্তারিত বলতে যাই তাহলে আসলে আমারই তো আসলে প্রথম একটু খটকা লেগেছিল শুনে যে উনি ওনার 50 দিনের মাথায় আসলে দায়িত্ব নেওয়ার 50 দিনের মাথায় উনি যে বিষয়টি তুলে ধরেছেন, ওনার প্রথম কেনাকাটাই উনি প্রায় 1,500 কোটি টাকার মতো কম বেশি কিছু কম তিনি সেভ করেছেন। তখন আমার তার কাছে প্রথম প্রশ্নটাই আসলে ছিল যে আপনারা আসলে কিভাবে সম্ভব হলো এটা। উনি যে বিষয়টিকে আমরা তুলে ধরেন, উনি আসলে সংখ্যাত্মক, আমার রিপোর্টে সংখ্যাত্মক দিকটা তুলে ধরেছি, কিন্তু কেনাকাটার যে সিস্টেম, যেটা আসলে ইকবাল স্যার বলছিলেন যে কেনাকাটায় যে একটি দুর্নীতি যে সিস্টেমটা, সেই সিস্টেমটা উনি যে চলমান যে সিস্টেমটা, সেই সিস্টেমটা উনি পরিবর্তন করার চেষ্টা করছেন। এবং সবচেয়ে বড় কথা যে
কেনাকাটার যে টেন্ডার গুলো হয় বা ভেন্ডর যারা থাকেন তাদের যে একটি একক আধিপত্য বা একক সিন্ডিকেট, সেটা তিনি ভেঙে দিয়ে বাজারটা উন্মুক্ত করে দিয়েছেন। তিনি মানে বেশ কিছু ভেন্ডরের সঙ্গে কথা বলেছেন, দাম যাচাই করেছেন। যখনই তিনি 7-8-10 জনের সঙ্গে তিনি কথা বলেছেন, উনি বিক্রির কথা বলছিলেন 2800 টাকার কিট, 2700 টাকার কিট উনি 2800 টাকা দিয়ে কিনেছেন এবং উনি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যে উনি আর আগে পরের লটের কিট উনি এটা তড়িঘড়ি কেনার কারণে পরের লটের কিট উনি 1700 টাকায় নামিয়ে আনতে সক্ষম হবেন। তার মানে উনি বাজারটা ছেড়ে দিয়েছেন, অর্থাৎ একটি নির্দিষ্ট সিন্ডিকেট যারা তখন তাদের এই কেনাকাটার বাজারটা ধরে রেখেছিল তাদের কাছ থেকে বের করে আনতে পেরেছে। তখন কিন্তু আগের ভেন্ডর যারা তারাই কিন্তু দাম কমিয়ে দিয়েছে, যারা এতদিনে চড়া দামে বিক্রি করছে তারাই কমে দিয়েছে। তার মানে আমি তখন তাকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি যেটা কমাতে পারছেন নিজেকে আপনি কি করেন যে আপনি পদক্ষেপ নিয়েছেন এই কারণে, নাকি আপনি এমন একটা সময় এখানে বসেছেন এই চেয়ারটিতে যে সময় আপনার আসলে করার মতো অনেক কিছু ছিল, আপনি সাহস যেটা মনে পেয়েছেন সেটা করতে পেরেছেন। উনি আসলে সরাসরি এভাবে না বললে ওনার ইঙ্গিত আমরা তিনি এমন একটা সময় পেয়েছেন যে উনি আসলে ওই যে টেলিফোনের কথা আমরা শুনেছি যে টেলিফোন আসে তার কাছ থেকে নেও, তার কাছ থেকে উনি এই সময়টাতে ওই ফোনটা উনি পাননি, যে কারণে আসলে উনি ওনার স্বাধীন মতো থাকতেন। ঠিক, ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমি একটু এই লিমনের সাথে একদম 100% একমত। জি বলুন। আসলে পরিস্থিতি আসলে তার এই সুযোগটা তৈরি করে দিয়েছে। কারণ আপনাদের মনে আছে আমি গণমাধ্যমে বারবার বলেছি যে মাল্টিপল সোর্স এক্সপ্লোর করার জন্য কিন্তু সরকারের প্রতি বা এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি বারবার অনুরোধ করেছি আপনাদের গণমাধ্যমে, কিন্তু তখন মাল্টিপল সোর্স এক্সপ্লোর করার চেষ্টা করা হয় নাই যে কোনো কারণেই। এইটাই হচ্ছে যে আমি যেটা বললাম যে আমাদের সামনেই আছে তারা, যারা এই পিছনের ক্রীড়ানক হিসেবে কাজ করেন। জি ধন্যবাদ ইকবাল ভাই। অধ্যাপক রিদওয়ানুর রহমান, ব্যবস্থাপনার ত্রুটি কিংবা এই ব্যবস্থাপনা ভাঙতে হবে সেটি যেরকম একটি কথা, আবার যে উদাহরণটি আমরা সিএমএসজির নতুন পরিচালকের কথায় শুনছি, আমাদের সহকর্মী রাশেদ লিমন বলছেন, আমাদের ডাক্তার ইকবাল আরসান বলছেন, তো সেই জায়গাটাতে বলতে চাই প্রচলিত ব্যবস্থাপনার মধ্যে যদি সদিচ্ছা থাকে এই ব্যবস্থাপনার মধ্যে থেকেও ভালো কিছু করা সম্ভব, এটিই তার নজির কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে মনে করেন যে স্বাস্থ্য সেবা এটা দেওয়ার জন্য একটা হচ্ছে হেলথ কেয়ার ডেলিভারি, যেটা হসপিটাল, ক্লিনিক বা টেলিমেডিসিন যে কোনো জায়গা থেকে যেটা হচ্ছে, মেইন হচ্ছে একটা হেলথ সিস্টেম, যেটা বারবার প্রফেসর ইকবাল আরসালান ভাই বলছিলেন যে হেলথ সিস্টেমটা আমরা গড়ে তুলতে দিই নাই, হয় নাই কোনো না কোনো কারণে, বা কেউ চায় নাই। তাহলে এখন সময় এসে আমার কথা হচ্ছে আমরা সামনে তাকাই, আমরা উই লার্ন যে আমি এতদিন আমার এত অর্জন হেলথে, এত কিছু আমার আছে, অথচ আমি ভিতরে কোনো আসলে আমি কোনো একটা ডিজাস্টার আসলে আই ক্যানট ম্যানেজ, এরকম ভাবে এটাকে নিয়ে আমরা বিরাট ফলাও করে অনেক অর্জন দেখিয়ে যেভাবে এটা চালানো হয়েছে, এই জন্য বলে যে যেমন আমেরিকাতে ওবামা কেয়ার। আপনি বলছেন যে আমরা এখনো শিখছি, আর এই যে আমরা শিখতে 6 মাস পেরিয়ে গেল, সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে গেল, কিন্তু আমাদের যে উদ্দেশ্য করোনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, সেই উদ্দেশ্যে তো আমরা সফল হতে পারছি না। তাহলে আমরা আর কতকাল ধরে শিখবো? এটা আসলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। আমরা তো মনে করেন যে কোভিডটাকে বলবো যে এটা একটা কোভিড ওয়ার। কারণ এত বেশি লোক বিশ্বযুদ্ধের সময় মারা যায়নি, বা বিশ্বযুদ্ধের সময় এত বেশি লকডাউন এবং ইকোনমিক লস হয়নি যে পরিমাণে এটা হয়েছে। তাহলে এই ওয়ার যখন আমি করতে যাব, তখন আমার একটা লিডার লাগবে, একটা চিফ অফ আর্মি স্টাফ। তাহলে আমার যে চিফ অফ আর্মি স্টাফ ছিল এপিডেমিক কন্ট্রোলের জন্য, হি কুড নট এক্সাক্ট হিজ opinion control for whatever reason, I don't know the reason, এবং যারা পেরিফেরিতে আছে ওরাও মানে ওইভাবে ওনার কমান্ড নেয় নাই, এবং কমান্ড স্ট্রাকচারটা আসলে ভিজিবল ছিল না। যেমন মনে করেন আমেরিকায় হচ্ছে প্রত্যেকদিন ডক্টর ফসি সামনে আসছে, এসে বলতেছে যে আমাদের সায়েন্টিফিক প্ল্যান এরকম। তাহলে এইবারের আমাদের এপিডেমিক কন্ট্রোলটা এমন হয়ে গেছে যে এখানে কোনো সায়েন্টিফিক ইস্যুকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এখানে এমন সব জিনিসগুলাকে শুধুমাত্র কিছু লোক ছিলেন, ওনারা নিজেদেরকে ডিফেন্ড করতে করতে আস্তে আস্তে রিজাইন দিয়ে দিলেন। এইভাবে করতে করতে ডিফেন্ড করে করে আমরা চালাই গেছি। আমি মনে করি যে এটা যা হবার হয়েছে, আমাদেরকে এখন থেকে এটার থেকে শিক্ষা নিয়ে আমার এবং একটা শর্ট টার্ম কোভিড মোকাবেলার জন্য একটা লং টার্ম যে হেলথ সিস্টেম চেঞ্জ, যেটা বারবার ইকবাল আসলাম ভাই করছে, যে হেলথ সিস্টেম চেঞ্জ, এবং এটাকে যদি ডিসেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট যদি করা যেত,
যেমন আমি বারবার লিখে আসতেছি যে একজন সিভিল সার্জনকে ওই ওই জেলার দায়িত্ব নিতে, ওকে সব টাকাগুলা যে বাজেটটা আমরা করেছি তার একটা পোর্শন ওকে দিয়ে দিই, ও নিজেই ওখান থেকে প্রায়োরিটাইজ করে কোনটা আগে কোনটা দ্বিতীয় কোনটা তৃতীয় এভাবে করে যদি অ্যাকশন নিত, তাহলে কিন্তু অনেক আমরা না পারার কথা ছিল না, কিন্তু আমাদেরকে করতে দেওয়া হয়নি। আমার দুঃখটা ওখানে যে আমাদের অনেক ক্যাপাসিটি ছিল, আমার বিরাট একটা ওয়ার্ক ফোর্স ছিল। অধ্যাপক রিদওয়ানুর রহমান, করতে না দেওয়ার পেছনে কারা? আপনি বলছেন যে করতে দেওয়া হয়নি, করতে না দেওয়ার পেছনে কারা? ওই যে যারা প্ল্যানার ছিল, ইকবাল আরসালান ভাই বললেন যে এটাতে মানে একটা এরকম ডিজাস্টার ম্যানেজ করতে গেলে ফার্স্ট থিং হচ্ছে প্রিপেয়ারনেস, তারপর হচ্ছে টাইমলি অ্যাকশন, তারপর হচ্ছে অন্যগুলা। তাহলে এই প্রিপেয়ারনেস এবং টাইমলি অ্যাকশন আমার গুরুতর দুর্বলতা ছিল, এবং কোঅর্ডিনেটেড অ্যাকশন সেটাও আমার ছিল না। আমি একদম ডিসকোঅর্ডিনেটেড, যে যার মতো করে কিছু যা পারছে করছে, কিন্তু আসলে কোঅর্ডিনেটেড ওয়েতে যে একটা যুদ্ধের মতো আমরা ঝাঁপিয়ে পড়ে এটাকে নিয়ন্ত্রণ করে ফেলবো, ওই জায়গায় কোনো সময় আমরা চেষ্টাই করিনি। জি, ধন্যবাদ অধ্যাপক রিদওয়ানুর রহমান। আমি ইকবাল ভাইয়ের সঙ্গে আরেকবার যুক্ত হতে চাই। ইকবাল ভাই, রিপোর্টের এক জায়গায় আমাদের সহকর্মী রাশেদ লিমন দেখিয়েছেন যে আইডিসিআর এর অংশটা শুরুর দিকে আইডিসিআর যখন সংবাদ সম্মেলন করত, প্রতিদিন আপনাদের এই করোনা সংক্রান্ত তথ্য গণমাধ্যমে দিত, তখন বারবারই আইডিসিআর বলছিল তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন ইত্যাদি নানা বিষয়। এখনকার যিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, তিনিও এই রিপোর্টে মন্তব্য করেছেন যে বাণিজ্যিকীকরণের জন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা টেস্ট এই কথা বলে আসছিল। তো সব কিছু মিলিয়ে আইডিসিআর কি খুব ভালোভাবে মোকাবেলা করতে পেরেছিল, নাকি তাদের অতি আত্মবিশ্বাসের কারণে তারা শেষ পর্যন্ত সেই কাজটি করতে পারেননি? ইকবাল ভাই। ধন্যবাদ। দুটো জিনিস হতে পারে, আমরা যদি খুব মানে ওপেনলি আপনার কথাগুলো বলি, সেটা হচ্ছে যে তাদের অতি আত্মবিশ্বাসও হতে পারে, আবার হতে পারে যে তারা করতে পারেননি যে কোভিড, আমার ধারণা যে তারা যে ডেঙ্গি ফিভার নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন বা যে ব্যবস্থাপনা তারা সেটাকে আপনার মোকাবেলা করতে পেরেছিলেন, আমার ধারণা যে তারা ভেবেছিলেন যে কোভিডকেও তারা একইভাবে মোকাবেলা করতে সক্ষম হবেন। এই যে আপনার ওই মানে আপনার দুটো যে ওয়ারের মধ্যে যে গালফ অফ ডিফারেন্স, এটা তারা আসলে বুঝতে পারেননি। আমার ধারণা হচ্ছে এটা যে ওভার কনফিডেন্স চাইতেও সে কারণে তারা কিন্তু ভুল সিদ্ধান্তগুলো তারা নিয়েছেন। এবং যে আমি যখন আপনার প্রথমেই যখন আমার দৃষ্টিগোচর হয়, তখনই কিন্তু আমি তাদেরকে বলেছি যে তোমরা এককভাবে এই দায়িত্বটা কেন নিলে, তোমাদের এককভাবে এই দায়িত্বটা নেওয়া ঠিক হয়নি। এবং তারপরেই যে আপনার আস্তে আস্তে এটা আপনার সারা দেশে বিস্তার লাভ শুরু করলো, যখন আমাদের কোভিড-19 সংক্রমণও বাড়তে থাকলো এবং ল্যাবরেটরির সংখ্যাও বাড়তে থাকলো, এবং অনেকেই সংযুক্ত করা হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিজ্ঞান যে প্রতিষ্ঠান দেশের অন্যান্য যে স্বাস্থ্যের বাইরেও, তাদেরকে সম্পৃক্ত করে আপনার এটা করা হলো। আর আমি আসলে যে আপনার একমত হতে পারছি না যে আপনার হচ্ছে যে WHO যে বাণিজ্যের জন্য এটা বলেছে, এটা ঠিক না। এখানে আপনার রেদওয়ান যদিও মেডিসিনের বিশেষজ্ঞ, তারপরেও সে পাবলিক হেলথ নিয়ে অনেকদিন কাজ করছে, তাকে এখন পাবলিক হেলথ বিশেষজ্ঞই মানুষ মনে করে। এবং এই জায়গাটা আমার মনে হয় যে রেদওয়ান আরো বেশি পরিষ্কার করতে পারবেন আমার চাইতে। সেটা হচ্ছে যে আপনার যে সংক্রমণের অবস্থা পরিস্থিতি বোঝবার জন্যে বা নিয়ন্ত্রণ করবার জন্যে টেস্টের বিকল্প আর কিছু আছে কি না আমার জানা নেই। তো এই যে টেস্ট আপনার সেটা যাই হোক, আরটিপিসিআরই হোক, জিন এক্সপার্ট দিয়েই হোক, অ্যান্টিজেন দিয়েই হোক, যে আপনার ডায়াগনোস করতে হবে যে কোভিড সংক্রমণ কাদের মধ্যে আছে, তাদেরকে আইসোলেট করা এবং তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করা। কন্ট্যাক্ট ট্রেসিং করতে গেলে, এই সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য কন্ট্যাক্ট ট্রেসিং করতে গেলেও তো আমাকে জানতে হবে যে কোন লোকটা সংক্রমিত, আর যে লোকটা সংক্রমিত তার কন্ট্যাক্টে যারা আসছে তাদেরকেই তো আমি ট্রেস করব। তাহলে পরে যে আপনার উইদাউট টেস্ট যে আপনার কি করে যে কোভিডের মতো একটা দ্রুত ও যে মানে সংক্রমণকারী যে আপনার পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এটা তো আমার বোধগম্যে হয় না। উনি একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কি করে বললেন যে আমরা যারা এটা টেস্টের পক্ষে কথা বলেছি তারা আপনার অবৈজ্ঞানিক কথা বলেছি? আমার এটা বোধগম্য হয় না। রেদওয়ান যদি আরো জি ইকবাল ভাই, আমরা এই ব্যাপারে অধ্যাপক রিদওয়ানের একটা মন্তব্য শুনে আপনার কাছে আসছে। অধ্যাপক রিদওয়ানুর রহমান,
ডাক্তার ইকবাল আহসান একমত হতে পারছেন না আইডিসিআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার এই মন্তব্যে? না, এটা তো একমত হওয়ার কোনো সুযোগই নেই। এটা যে কোনো লোক, একটা সাধারণ লোক, আপনি ডাক্তার হওয়া লাগবে না, এমনি লোককে বললেও কিন্তু ওরা সবাই বুঝে গেছে মানে কোভিডটা কেমনে মোকাবেলা করতে হবে। সেটা হচ্ছে টেস্টটা শুধু এই রোগের টেস্ট আর অন্যান্য রোগের টেস্টের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে আমরা সাধারণত টেস্ট করি রোগ নির্ণয় করে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা দেওয়ার জন্য। এখানে কিন্তু টেস্টটা ওই জন্য নাই। যেমন যারা নন কোভিড, ওদের যদি জ্বর থেকে থাকে, ওরা কিন্তু কোনোভাবেই সঠিক চিকিৎসা পাবে না যদি টেস্ট করে না বলা যায় যে ওর কোভিড নেই। রবিউল রহমান, আপনার কাছে কি মনে হয় তাহলে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার এই বক্তব্যকে কি আমরা অবৈজ্ঞানিক হিসেবে দেখবো, অজ্ঞতা প্রসূত হিসেবে দেখবো, না কি হিসেবে দেখবো? একদম অপোজিট টু সায়েন্স। এটা অপোজিট টু সায়েন্স হয়ে গেছে, কারণ এই রোগের জন্য টেস্টই একমাত্র। জি ইকবাল ভাই বলুন। এটা হচ্ছে যে আসলে ডিফেন্ড করার, মানে যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার প্রথম থেকে যে কোভিড-19 এর সংক্রমণের সময় যে সবাই যেন নিজেকে বাঁচাবার জন্য যে আপনার একটা দায় গোছের যে আপনার এক একটা জবাব দেওয়া বা একটা যে দায়িত্বটাকে এড়িয়ে যাওয়ার যে প্রচেষ্টা, যে আপনারা যখন তাদেরকে বলছেন যে তারা কেন এই কাজটা করলো, তারা কেন প্রথম থেকে আপনার এটা যে সারা বাংলাদেশে কেন তারা ছড়িয়ে দিল না, যে বা তারা কেন কুক্ষিগত করে রাখলো টেস্টের ব্যবস্থাপনাটা, এইটাকে ডিফেন্ড করবার জন্য তারা আসলে সেলফ ডিফেন্সের জন্য এটা বলছেন। উনি জেনেই বলছেন, হয়তো যে আমি বলবো জেনেই বলছেন। উনি বিজ্ঞানটাও জানেন, উনি নিয়ন্ত্রণের বিষয়টাও জানেন এবং আমাদের চাইতে ভালো জানেন। তারপরে উনি বলছেন যে ডিফেন্ড করবার জন্য, ওনার প্রতিষ্ঠানকে ডিফেন্ড করবার জন্য, ওনাদেরকে ডিফেন্ড করবার জন্য। শুধু সেটা না, আমার মনে হয় যে আমি একটু বলতে চাচ্ছিলাম যে ইকবাল ভাই, আপনি আছেন জাতীয় কমিটিতে, ওই কমিটির থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং অ্যান্টিবডি টেস্ট অ্যাপ্রুভ করার জন্য দেওয়া হয়েছে 1 মাস আগে প্রায়। ডিজিডিএ যে কাজ ছিল মোর দেন 1 মান্থ, ডিজিডিএ যেটা ছিল সেটাও দিয়েছে। এখন কোনোদিন কোনো টেস্টের জন্য কিন্তু মন্ত্রণালয়ের পারমিশন লাগে না। এই টেস্টের জন্য মন্ত্রণালয় পারমিশন দিচ্ছে না, এই জন্য ওরা আনতে পারতেছে না। তাহলে এটা কিভাবে আমাদেরকে সীমিত করে রাখছে? মানে মনে করেন যে চিকিৎসকদেরকে দোষ দেওয়া যায়, কিন্তু সে তো জীবন দিয়ে তো চিকিৎসা দিতে পারবে না, ওকে তো প্রোটেকশন দিতে হবে। তাহলে এই র্যাপিড টেস্ট গুলো আমাদেরকে আনতে দিচ্ছে না কোনো না কোনো কারণে, এবং অনেক 1 মাসের বেশি, মানে এটাতে আমি এখন এলসি খুললেও তো আনতে অনেকদিন সময় লেগে যায়। তাহলে এটা সব জায়গায় একটা ডিলে ছিল, সব জায়গায় সবকিছু নাম কাওয়াজটা আমরা করেছি কিন্তু ডিলে। জি ধন্যবাদ। আরেকটা কমেন্ট করতে বলবো, না রেদওয়ানকে আরেকটা কমেন্ট করতে বলবো। দেখো যে আমি এর আগেও একটা টক শোতে বলেছিলাম যে আসলে বিজ্ঞান কে যদি প্রশাসন নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে তো আসলে দেশে বিজ্ঞানের বিস্তারের কোনো সুযোগ নাই। যে এই যে ভ্যাকসিন নিয়ে যে জিনিসটা হচ্ছে, যে বাংলাদেশের কাছে অ্যাপ্লাই করতে হবে চীনকে, যেখানে আমরা আমাদের বিশেষজ্ঞ কমিটির থেকে 28 মার্চ আমরা সরকারের কাছে অনুরোধ করেছিলাম, যারা এই যে আপনার ভ্যাকসিন আবিষ্কারের পথে আছে তাদের সাথে বাংলাদেশ যাতে সহযোগী হতে পারে। এবং সে জায়গাটা যখন এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ, তখন আপনার প্রশাসনের পক্ষ থেকে বলা হলো বা সরকারের যারা দায়িত্বে আছেন তাদের পক্ষ থেকে বলা হলো, চীন রাষ্ট্রীয়ভাবে কেন আমাদের কাছে আবেদন করেনি যে তারা এটা এখানে পরীক্ষা করতে চায়, সেজন্য এখানে করা যাবে না। মানে তার মানে কি, যে আমরা এই প্রশাসনিক যে আপনার ব্যারিয়ারটা তৈরি করে আমাদের দেশের মানুষের যে ভ্যাকসিন পাওয়ার যে তড়িৎ গতিতে ভ্যাকসিন পাওয়ার যে সুযোগটা, সেই সুযোগটাকে কিন্তু বন্ধ করে দিলাম। এবং এটাও কিন্তু যে সিদ্ধান্তটা হলো ভ্যাকসিনের এই যে ট্রায়াল নিয়ে, সেটাও কিন্তু একটা অবৈজ্ঞানিক। এবং এই যে আপনার অ্যান্টিজেন টেস্ট, অ্যান্টিবডি টেস্টের যে আপনার মন্ত্রণালয়ের অনুমোদন দিচ্ছে না, মানে তাহলে কি মন্ত্রণালয়ে বিজ্ঞানাগার না হচ্ছে যে আমরা যারা আসলে চিকিৎসা পেশার বিজ্ঞান নিয়ে কাজ করি, লেখাপড়া করি, তারা আপনার মানে বিজ্ঞানাগার? এই জায়গাটা তো একটা বিশাল আপনার, দিস ইজ এ ভেরি বিগ কোশ্চেন। এই যদি হইতে থাকে তাহলে আপনি কি করে আপনার এই আগাবেন, আমিও তো সেটা বুঝতে পারি না। ইকবাল ভাই, নানা প্রশ্ন রয়েছে, তারপরেও তো আমরা আশাবাদী হতে পারি, কারণ আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। তো আশার কথা বলবেন। আশাবাদী ভ্যাকসিনের কথাটা বলি। ভ্যাকসিনটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু এরকম প্রায় 8টা ভ্যাকসিনের ট্রায়াল অলরেডি হয়ে গেছে এবং অনগোয়িং আছে 3টা ট্রায়াল।
এবং এগুলো কোনোটাতেই কিন্তু সরকারের কোনো অনুমোদন লাগে নাই। এটার জন্য হচ্ছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল আছে, ওরা এথিক্যাল পারমিশন দিলেই দে ক্যান কন্ডাক্ট দি ট্রায়াল। তাহলে ট্রায়াল করলে যারা ট্রায়াল করছে ওদের একটা অব্লিগেশন থাকে যে যারা ট্রায়ালে পার্টিসিপেট করছে ওই দেশগুলোকে প্রেফারেন্সিয়ালি ওরা ভ্যাকসিনটা দিবে। তাহলে এখানে আমি কিচ্ছু বুঝি না এখানে কিসের রাজনীতি আসতে পারে বা কি আসতে পারে। আমার দেশ ভ্যাকসিন ট্রায়াল করবে, ওরা সম্মতি সহকারে ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ করলে যদি তাড়াতাড়ি, এটাকে বলে অ্যাডভান্সিং সায়েন্স, যেখানে সবকিছু সময়ের সাথে পাল্লা দিয়ে আগাচ্ছে। তাহলে এই অ্যাডভান্সিং সায়েন্সকে আমি অবস্ট্রাক্ট করতেছি। চীনে অনেক রোগী নেই, রোগী আছে আমার দেশে। অধ্যাপক রিদওয়ানুর রহমান, আমাদের প্রমাণিত হয় আমার দেশে সবচেয়ে ভালো। শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে আমাদের সহকর্মী রাশেদ লিমনকেও ধন্যবাদ কিছু বিষয় আবারও সামনে নিয়ে আসার জন্য। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।